দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, একটি জরুরি মোবাইল ফোন আসায় আমি তোমাদের ক্লাসটা ইন্টারাপ্ট করতে বাধ্য হই। তো যাই হোক, আমি আবার আমার যেখানে আমি বন্ধ করেছিলাম তার থেকে আবার শুরু করছি। যে আমি শেষ পয়েন্টে আলোচনা করেছিলাম অর্থনৈতিক বৈষম্য নিয়ে। তৃতীয় যে কারণ মুসলিম লীগের পরাজয়ের, সেটি হচ্ছে সংস্কৃতি কারণ। কালচারাল যে বিষয়টি আমাদের বাংলাদেশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অত্যন্ত প্রকট ছিল, মূলত ধর্মের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব তো মূলত ধর্মেরই কথা, এক ধর্মের লোক একসাথে বসবাস করবে। সেই ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ধর্মীয় সাদৃশ্য ছাড়া আর কোনো সাদৃশ্য ছিল না। পাকিস্তানের 56%, শতকরা 56% লোক বাংলা ভাষায় কথা বলতো। তাদের কালচার, সংস্কৃতি, ঐতিহ্য সবই ছিল পৃথক। তারপরেও তৎকালীন পাকিস্তানি সরকার বাঙালিদের দাবিয়ে রাখার জন্য, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য 56% জনগোষ্ঠীর ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা না করে পঞ্চম স্থানে, ভাষাভাষীদের মধ্যে পঞ্চম স্থানে অবস্থানকারী উর্দু ভাষাকে ইসলাম ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চাবে, রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে। যদিও উর্দু ভাষা ইসলামিক ভাষা, এটিও একটি ভ্রান্ত এবং মিথ্যা প্রচার ছিল, কেননা উর্দু ভাষার অধিকাংশ শব্দেরই উৎপত্তি হিন্দি ভাষা থেকে। তো পাকিস্তানের তৎকালীন সরকারের এটিও একটি ছিল অদূরদর্শী, অপরিণামদর্শী কার্যক্রম, যে একটি সংগঠিত জাতিরকে এইভাবে ধ্বংস করে দেওয়া কালচারালি, এটা চাইলেই পারা সম্ভব নয়। বিশেষ করে বাঙালি জাতিকে বুঝতে তারা ভুল করেছিল। বাঙালি জাতির যে দৃঢ়তা, যে প্রতিবাদী চেতনা, সেটি সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। তারা মনে করেছিল তাদের প্রভাব বিস্তার করে তারা এই পাকিস্তানে তাদের আধিপত্য বজায় রাখবে। বাঙালি জাতি নিষ্ক্রিয়, নিশ্চুপ হয়ে সেই শাসন শোষণ মেনে চলবে। কিন্তু বাঙালি জাতি যখনই দেখলো পাকিস্তানি সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য এগিয়ে যাওয়া শুরু করলো, তখনই তারা এটার প্রতিবাদ জানাতে শুরু করে, এবং তাদের এই প্রতিবাদ পাকিস্তানি সরকারকে বাধ্য করে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করার। তো এই যে ভাষা আন্দোলন আমাদেরকে একটি পৃথক জাতিতে পরিণত করতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে শুরু করে। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সূচনা, অগ্রযাত্রা এই ভাষা আন্দোলনের মাধ্যমে। তো মুসলিম লীগের পরাজয়ের পিছনে এই সংস্কৃতি কারণও তথা ভাষা আন্দোলনও একটি অন্যতম বড় কারণ ছিল। চতুর্থ কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। মুসলিম লীগের নেতৃত্ব শুরুতে নওয়াব স্যার সলিমুল্লাহ সহ আরও বিশেষ ব্যক্তিবর্গ, স্যার সৈয়দ আহমেদ, তাদের হাতে থাকলেও ধীরে ধীরে এই রাজনৈতিক সংগঠনটি কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ সাহেবের কর্তৃত্বে চলে আসে। জিন্নাহ সাহেব ছিলেন একজন সন্মোহনী নেতা, ক্যারিশমেটিক লিডার। তো জিন্নাহ সাহেব টোটাল মুসলিম লীগকে এককভাবেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, এবং জনগোষ্ঠী মুসলমানরাও জিন্নাহ সাহেবের ক্যারিশমেটিক লিডারশিপে, সন্মোহনী নেতৃত্বে আকৃষ্ট হয়ে, মুগ্ধ হয়ে মুসলিম লীগের মুসলিম লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই
খুব অল্প সময়ের মধ্যেই বছর দেড়েকের মধ্যে জিন্না সাহেব মৃত্যুবরণ করেন। পাশাপাশি শেরে বাংলাকে ফজলুল হকের মতো প্রথিতযশা রাজনীতিবিদকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলা প্রদেশ বিভক্ত হয়ে যাওয়ায় মুসলিম লীগের রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান। এরকম যারা মুসলিম লীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে জিন্না সাহেবের মৃত্যু, ফজলুল হককে বহিষ্কার, সোহরাওয়ার্দী সাহেবের নিষ্ক্রিয়তা, এগুলো মুসলিম লীগকে দুর্বল করে তোলে। পরবর্তীতে মুসলিম লীগের যে আরেকটি নেতৃত্ব গড়ে ওঠা, যোগ্য নেতৃত্ব গড়ে ওঠা, সেটি আর কখনোই হয়ে ওঠেনি। ফলে মুসলিম লীগের নেতৃত্বের দুর্বলতা মুসলিম লীগের জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারণ হিসেবে দেখা যায়। পঞ্চম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র। তোমরা সবাই আমলাতন্ত্র সম্পর্কে জানো। আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্রের সেই যন্ত্র, সে অর্থাৎ প্রশাসন পরিচালনাকারী সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। তো এই আমলাতন্ত্র তখনই অনিয়ন্ত্রিত হয়ে যায় যখন দেশের শাসক গোষ্ঠী অভিজ্ঞ না থাকে, অযোগ্যতার পরিচয় দেয়, অজ্ঞতার পরিচয় দেয়। তো পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনাকারী যে সংগঠন বা সরকার মুসলিম লীগ, তাদের ইতিপূর্বে এই ধরনের কার্যক্রম অর্থাৎ শাসন পরিচালনা করা, শাসন বিভাগ পরিচালনা করার কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না। দেখো, ভারত এবং পাকিস্তান একসাথে স্বাধীনতা লাভ করে। ভারত যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, সেই ব্রিটিশদের সর্বশেষ যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তারকে 1 বছরের জন্য স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কী জন্য? যে তার থেকে প্রশাসন মূলক ধারণাগুলো অর্জন করতে, রাষ্ট্র সরকার কিভাবে পরিচালনা করা যায়, সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই মাউন্টব্যাটেন সাহেবকে ভারত তখন 1 বছর তাদের দেশের গভর্নর জেনারেল হিসাবে রেখেছিলেন। আর আমাদের মুসলিম লীগ নেতৃবৃন্দ এক মুহূর্ত দেরি করেননি শাসন ক্ষমতাটা নিজেদের হাতে নিতে, কিন্তু তারা সেই শাসন ক্ষমতা পরিচালনায় পূর্ব অভিজ্ঞতাহীন থাকায় বিন্দুমাত্র দক্ষতার প্রকাশ ঘটাতে পারেননি। তাদের এই দুর্বলতা, তাদের এই অজ্ঞতা, তাদের এই অভিজ্ঞতা সুসংগঠিত আমলা শ্রেণীকে প্রভাব বিস্তার করতে সাহায্য করে। অর্থাৎ যে আমলাতন্ত্র ব্রিটিশ সরকার প্রতিষ্ঠা করে গিয়েছিল তা ছিল খুবই সুসংগঠিত, দক্ষ আমলাতন্ত্র। তো এই আমলাতন্ত্র পাকিস্তানের এই অনির্বাচিত এবং দুর্বল সরকারকে খুব দ্রুতই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তো ব্রিটিশ সৃষ্ট এই আমলাতন্ত্র কখনোই জনবান্ধব ছিল না। ব্রিটিশরা আমলাদের মধ্যে এরকমই একটা মনোভাব তৈরি করে দিয়েছিলেন যে তোমরা জনগণের সেবক নয়, জনগণের তোমরা প্রভু, তোমরা জনগণকে শোষণ করবে, জনগণের কোনো সুযোগ সুবিধার দিকে না তাকিয়ে বরং সরকারের সুযোগ সুবিধা দেখবে। তো তাদের মধ্যে ওই যে ভাবনাটা যে আমরা জনগণের বন্ধু নই, আমরা জনগণের প্রভু, আমরা জনবান্ধব না, এই ভাবনাটা, এই মানসিকতাটা পাশাপাশি পাকিস্তান সরকারের অযোগ্যতা এবং দুর্নীতি, বিভিন্ন কারণে এই আমলাতন্ত্র, পাকিস্তানের এই তৎকালীন আমলাতন্ত্র কী করে, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে ফেলে এবং তারা নিজেরাও রাজনৈতিক নেতৃবৃন্দের মতো তারা নিজেরাও নিজেদের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত হয়ে পড়ে। ফলে পাকিস্তানে এই অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করে ফেলে। ষষ্ঠ কারণ হচ্ছে মুসলিম লীগের গণবিচ্ছিন্নতা।
মুসলিম লীগের গণবিচ্ছিন্নতা তথা জনপ্রিয়তা হ্রাস মুসলিম লীগের 54 সালে নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর 1954 সালের পূর্ব পর্যন্ত অর্থাৎ 1953 সালে পর্যন্ত এই দীর্ঘ 7 বৎসরে পাকিস্তানের যে গণপরিষদ ছিল, গণপরিষদে কারা ছিল? যারা ব্রিটিশ শাসনামলে 1946 সালে প্রাদেশিক আইনসভায় জয়লাভ করেছিল, তাদের নিয়েই এই প্রাদেশিক পরিষদ তথা গণপরিষদ গঠন করা হয়। তো এই প্রথম গণপরিষদ নামে এটি উল্লেখ করা হতো। এই প্রথম গণপরিষদের 34টি আসন 1947 থেকে 1953 সাল পর্যন্ত সময়ে শূন্য হয়। তো তন্মধ্যে একটি আসন হচ্ছে টাঙ্গাইলের আসন। টাঙ্গাইলের সেই আসনটি শূন্য হওয়ায় তৎকালীন মুসলিম লীগের বিখ্যাত প্রভাবশালী নেতা খুররম খান পন্নী তিনি মুসলিম লীগের প্রার্থী ছিলেন, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন টাঙ্গাইলেরই আরেক নেতা, আওয়ামী মুসলিম লীগের তরুণ নেতা জনাব শামসুল হক। তো এই শামসুল হক সাহেবের কাছে খুররম খান পন্নী শোচনীয়ভাবে পরাজিত হন, বিপুল ভোটে পরাজিত হন। এই পরাজয়ের চিত্র দেখে মুসলিম লীগ সরকার পরবর্তীতে যে আরও 33টি আসন শূন্য হয়েছিল তার একটি আসনেও নির্বাচন দেওয়ার সাহস পায়নি। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল যে এই পূর্ব পাকিস্তানে যে লেভেলেই নির্বাচন হোক না কেন মুসলিম লীগের ভরাডুবি অবশ্যম্ভাবী। এই কারণে তারা স্বতঃস্ফূর্তভাবে কোনো নির্বাচন দেয়নি। ফলে দলটি জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে এবং গণবিচ্ছিন্ন হয়ে পড়ে। সপ্তম কারণ হচ্ছে পূর্ব পাকিস্তানের জনপ্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা করা। আমি একবার কিছুক্ষণ আগে বলেছিলাম যে পাকিস্তান প্রতিষ্ঠার পর যে ছাত্রলীগের কমিটি পুনর্গঠন করা হয়, মুসলিম ছাত্রলীগের, সেই কমিটিতে বাঙালি কোনো ছাত্র নেতাকে গুরুত্বপূর্ণ পদ প্রদান করা হয়নি। সেটা বুঝতে পেরেই তদানীন্তন উদীয়মান দূরদর্শী নেতা, যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি উদ্যোগ নেন বাঙালিদের জন্য একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা, আর সেটিই হচ্ছে ছাত্রলীগ। অনুরূপভাবে মুসলিম লীগের নেতৃবৃন্দের মধ্য থেকে শেরেবাংলা একে ফজলুল হক সাহেবকে বহিষ্কার করা হলো, সোহরাওয়ার্দী সাহেব সহ অন্যান্যরা নিষ্ক্রিয় হয়ে যেতে শুরু করলেন। অধিকাংশ নেতৃবৃন্দই, বাঙালি নেতৃবৃন্দই মুসলিম লীগকে অ্যাভয়েড করতে শুরু করলেন। কারণটা কি? কারণটা হচ্ছে পাকিস্তানি সরকার বাঙালি জনপ্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা করতেছিলেন। ফলে এই যে নেতৃবৃন্দ, এই যে নতুন সংগঠন ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, তারা নিজেদের অর্গানাইজ করতে লাগলো, সবাই এই দলে যোগদান করতে শুরু করলো এবং বাংলার মানুষের স্বার্থ আদায়ের কথা, বাংলার মানুষের অধিকার আদায়ের কথা তারা জনগণের কাছে তুলে ধরতে লাগলো। রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো। ফলে এই অবজ্ঞার জবাব, মুসলিম লীগের অবজ্ঞার জবাব 1954 সালের নির্বাচনে প্রতিফলিত হয়। আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে যুক্ত ফ্রন্টের সুযোগ্য নেতৃত্ব। যে মুসলিম লীগ একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলন করে পাকিস্তান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল, সেই মুসলিম লীগের অন্যতম নেতা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এই নেতৃবৃন্দ, তাদের পাশাপাশি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল মনসুর আহমেদ, তৎকালীন তরুণ উদীয়মান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ধরনের নেতৃত্বের
দ্বারাই গঠিত হয়েছিল রাজনৈতিক জোট, নির্বাচনী রাজনৈতিক জোট যুক্ত ফ্রন্ট। তো এই যুক্ত ফ্রন্টের সুযোগ্য নেতৃত্বই 1954 সালের মুসলিম লীগের পরাজয় ঘটাতে সক্ষম হয়। আরেকটি কারণ ছিল যুক্ত ফ্রন্টের 21 দফা কর্মসূচি। 21 দফা কর্মসূচি ছিল বাঙালির অধিকার আদায়ের কর্মসূচি, বাঙালির স্বাতন্ত্র্যবোধের সৃষ্টির কর্মসূচি। এই যুক্ত ফ্রন্টের 21 দফার প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। তারপরে কুটির শিল্প উন্নয়ন, আরও অনেকগুলো পয়েন্ট যেগুলো তোমাদের সাথে গত ক্লাসে আমি যুক্ত ফ্রন্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম। তো এই কর্মসূচিগুলিও জনগণকে, পূর্ব বাংলার জনগণকে আকৃষ্ট করে যুক্ত ফ্রন্টকে ভোট দেওয়ার জন্য, এবং মুসলিম লীগ থেকে তারা দূরে সরে যেতে শুরু করে। তো মুসলিম লীগের এই যে ক্রমাগত ভুল পদক্ষেপ এবং মুসলিম লীগের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব, এটিও একটি অন্যতম কারণ। মুসলিম লীগের যে নেতৃত্বে যারা ছিলেন ওই সময়, তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। এর নানা কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে নির্বাচন না দেয়া। নির্বাচন না হলে একটি দেশে সরকার গঠন স্বাভাবিক প্রক্রিয়া হয় না। তখন যারা ক্ষমতাসীন দলে থাকে তাদের মধ্যে স্বার্থের সংঘাত, ক্ষমতার লোভ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবে। মুসলিম লীগও সেটি হয়েছিল, ফলে মুসলিম লীগের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল সংবিধান প্রণয়নে ব্যর্থতা। তোমরা সবাই জানো, একটি রাষ্ট্র পরিচালনায় সংবিধান আবশ্যক, এবং রাষ্ট্র প্রতিষ্ঠার খুব স্বল্প সময়ের মধ্যেই সংবিধান তৈরি করতে হয়। আমাদের বাংলাদেশ 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। ঠিক তার 1 বছরের মাথায়, অর্থাৎ 1972 সালের 16 ডিসেম্বর আমাদের দেশে সংবিধান কার্যকর হয়। আর অন্যদিকে মুসলিম লীগ 1947 সালে প্রতিষ্ঠার পরেও সংবিধান কার্যকর করতে, তৈরি করতে তার সময় লাগে 9টি বছর। 1956 সালে মুসলিম লীগের প্রথম সংবিধান প্রণীত হয়। তো এই দীর্ঘ সময় সংবিধানবিহীন রাজনীতি, সংবিধানবিহীন সরকার, সংবিধানবিহীন শাসন জনগণকে বিক্ষুব্ধ করে তোলে, জনগণকে হতাশা নিমজ্জিত করে ফেলে। কারণ জনগণ বুঝতে পারে এই দল দিয়ে দেশের, বিশেষ করে পূর্ব পাকিস্তানের কোনো প্রকার উন্নয়ন ঘটবে না। কারণ তারা একটি স্বার্থান্বেষী গোষ্ঠী চক্র, যারা নির্বাচন নয় বরং জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে একটি গোষ্ঠীর স্বার্থ হাসিলে তারা ব্যস্ত, এবং তারা পূর্ব বাংলাকে একটি কলোনি হিসাবে ট্রিট করে। পূর্ব পাকিস্তানের জনগণের উপর তারা প্রভুসুলভ আচরণ করতে শুরু করে। ফলে মুসলিম লীগের প্রতি জনগণ মুখ ফিরিয়ে নেয়। জনগণ মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে কি করে? যুক্ত ফ্রন্টকে ভোট দিতে সিদ্ধান্ত নেয়। তো এই হচ্ছে মূলত মুসলিম লীগের পরাজয়ের কারণ, এবং এই কারণগুলোই যুক্ত ফ্রন্টের জয়লাভের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত। এবার আসি আমরা মুসলিম লীগের 1954 সালে প্রাদেশিক পরিষদ অথবা যুক্ত ফ্রন্ট নির্বাচনের প্রভাব, সুদূর প্রসারী একটি প্রভাব পড়েছিল এই নির্বাচনের মাধ্যমে। তোমরা সবাই জানো, নির্বাচন হচ্ছে জনগণের ম্যান্ডেট, জনগণের মতামত, জনগণের গণতন্ত্রের প্রতি জনগণের যে ভাবনা, জনগণের অংশগ্রহণ। আমরা জানি গণতন্ত্র কী। গণতন্ত্র হচ্ছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে শাসন ব্যবস্থা। তো সেই নির্বাচনে জনগণের ভোটদানের সুযোগ দান সব কিছুই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তান সরকার দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠান করতে দেয়নি বা করেনি। কেন করেনি? কারণ তারা জানতো তারা নির্বাচন দিলে পরাজিত হবে। তো অনেক আন্দোলন, দাবির প্রেক্ষিতে যখন 1954 সালে এই প্রাদেশিক পরিষদের নির্বাচনটা সংগঠিত হয়, বাংলার জনগণ কিন্তু সুযোগ পেয়ে গেল প্রত্যক্ষভাবে ভোট দেওয়ার, এবং তারা সেই সুযোগটি হাতছাড়া না করে যুক্ত ফ্রন্টকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে
বাঙালি জাতিকে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করে। বাঙালি জাতি নব উদ্যোগে বাঙালি জাতি এগিয়ে যেতে শুরু করে। পাকিস্তানের পরবর্তী প্রতিটি আন্দোলনই এই যুক্তফ্রন্টের নির্বাচনে প্রভাবিত হয়েছিল। যুক্তফ্রন্ট নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই যুক্তফ্রন্টের নির্বাচনকে কেন্দ্র করেই পরবর্তীতে সকল আন্দোলন, আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, কুখ্যাত হামিদুর রহমান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, সবগুলো পিছনেই 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের নেপথ্য ভূমিকা রয়েছে। কারণ 1954 সালের নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝে গিয়েছিলেন তারা জনগণের ম্যান্ডেট পেয়ে গেছেন। বাঙালি জনগণ আওয়ামী লীগের সাথে আছে। বাঙালি জনগণ এই পূর্ব বাংলায় যে রাজনৈতিক দল তাদের পক্ষেই থাকবে, তারা কখনোই পশ্চিম পাকিস্তানি সংগঠন অথবা মুসলিম লীগের সাথে থাকবে না। এই ম্যান্ডেটটা তাদের মাথায় ঢুকে গিয়েছিল যে আমরা বাঙালিদের স্বার্থ উন্নয়নে কাজ করলে বাঙালি জনগণকে আমরা সবসময় কাছে পাবো। এই সাহস থেকে, এই আত্মবিশ্বাস থেকেই পরবর্তী পাকিস্তান বিরোধী আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি 71-এ স্বাধীন বাংলাদেশ। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, মঙ্গল দান করুক, রহমত প্রদান করুক। আল্লাহ হাফেজ।